নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় ওই সকাল ৮টা মতো বাজে। ঘুম থেকে আজকে সামান্য একটু দেরিতে উঠেছি, কারণ রাই আজকে স্কুলে যায়নি, যদিও ওদের স্কুল খোলা। তো ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে দেখলাম যে অঝোরঝড়ে বৃষ্টি হচ্ছে। চারিদিকে হালকা হালকা করে ব্যস্ততাটাও শুরু হয়ে গেছে দৈনন্দিন জীবনের। কিন্তু আজকে আমার না এত লেথার্জি লাগছিল, কিন্তু কিছু করার নেই। বৃষ্টিটা দেখতে, বারান্দা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু সেই আনন্দটা উপভোগ করার মতো এখন সত্যি সময় নেই। তাড়াতাড়ি করে আজকে স্নান করে নিতে হবে। আজ যেহেতু রথযাত্রা, বাড়িতে আমার জগন্নাথ দেব রয়েছে, তাকে ভালোভাবে পুজো টুজো দিতে হবে। তো বারান্দায় দাঁড়িয়ে খানিকক্ষণ বৃষ্টিটা একটু দেখে টেকে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিই, তারপরে পুজো টুজো দেবো। আজকে আর আমাকে বাজারে যেতে হয়নি। আসলে মেয়ে যেহেতু স্কুলে যায়নি, তো ফিরতি পথে তো আমি বাজারটা করি, তো বাজার টাজার আমাকে আর আজকে যেতে হয়নি। আজকে হাজব্যান্ডেরও যেহেতু ছুটি, তো সেই জন্য বাইরের কাজ থেকে আমার খানিকটা আজকে মুক্তি। তো হাজব্যান্ডকেই বলে দিয়েছিলাম পুজোর জন্য কি কি লাগবে। হাজব্যান্ড একদম মন ভরে যা যা আমি বলে দিয়েছি সব এনে দিয়েছে। আজকে আমার জগন্নাথ দেবকে ভালোভাবে সাজিয়েছি, ভালোভাবে স্নান করিয়েছি, করে ভালোভাবে খেতে দিয়ে, আর আজকে ওই যে একটুখানি কর্পূরের আগুন দিয়ে ভালো করে পুজোটা করে নিয়েছি। তবে ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে আজকে একটু তুলসীর মালা দেওয়ার, কিন্তু সেটা আগের দিন একটু অর্ডার দিয়ে দিতে হয়। আমারও মাথা থেকে শত ব্যস্ততার মধ্যে বেরিয়ে গেছিল, তো আর সেটা হয়ে ওঠেনি। পুজো টুজো দিয়ে চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে না ব্রেকফাস্ট একদম সিম্পল, কোনো রকম বৈচিত্র্য নেই। আমাদের বাড়িতে সবাই আমরা খুব মুড়ি খেতে ভালোবাসি, তো সেই জন্য আজকে একদম প্লেন আলুর তরকারি করেছিলাম, ধনেপাতা ছাড়া। ধনেপাতা ছিল না, তো আজকে হাজব্যান্ডকে ফার্স্টে দিয়ে দিচ্ছি খেতে। মা যদিও রুটি খাবে, তো হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তারপরে আমিও খাবো। তো ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে। আপনারা তো কদিন ধরেই জানেন যে মায়ের শরীরটা বেশ ডাউন যাচ্ছিল, মানে মার এনার্জি একদম পাচ্ছিল না, প্রেশারটা প্রচণ্ড বেড়ে গেছিলো, আরও নানাবিধ প্রবলেম মার চলছিল। তো বাড়িতে আমাদের একটা এরকম প্রেশার মাপার মেশিন রয়েছে। তো রোজ সকালবেলাতে আফটার ব্রেকফাস্ট ওষুধটা খাওয়ার পরে বেশ খানিকক্ষণ পরে তো আমি মার একবার করে প্রেশারটা চেক করি। তো আজকে আমি চেক করে দেখছিলাম যে নতুন ওষুধ পড়ার পরে মার প্রেশারটা ঠিক কেমন আছে। তো আপনাদেরও যারা বাড়িতে এরকমভাবে বয়স্ক মানুষ রয়েছেন, তারা এরকম না একটা বিপির মনিটরিং মেশিন আর একটা হচ্ছে সুগার মনিটরিং একটা করে মেশিন পারলে কিনে রাখবেন। আমার শাশুড়ি মা যখন মারা যান, তো আমাদের তখন আমরা অক্সিমিটার থেকে আরম্ভ করে সব রকমের নেবুলাইজেশনের যে বড়দের যে নেবুলাইজেশনের মেশিন সব কিছু আমাদের বাড়িতে কেনা ছিল, কিন্তু তারপরেও আমরা শাশুড়ি মাকে বাঁচাতে পারলাম না, কারণ তার মাল্টি অর্গান তখন ফেলিওর। চান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছিলাম সেটা তো দেখলেন। সবথেকে বড় কথা পুজো হয়ে গেছে, পুজো করে তারপর ব্রেকফাস্ট করে এখন একটুখানি চা খাবো। আমাদের যে দিদি আছে শিখারি, সে একটুখানি গ্রিন টি করে দিয়েছে, সেই গ্রিন টিটা খাবো। পুজোটা হয়ে গেলে মনটা একদম শান্তি। আর সবথেকে যেটা বড় কথা, রথের দিনে বৃষ্টি হবেই, তো আজকেও একদম তার ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, কখনো খুব জোরে, কখনো সেই ইলশিগুড়ির মতো বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা আজকে খুব ভালো। আর এইরকম ওয়েদার তখনই এনজয় করা যায় যখন বাড়ির সব কটা ফ্যামিলি মেম্বার একসাথে বাড়িতে আমরা আছি। শুধু বাবা নেই, বা তাও যাই হোক, বাবা তাও মেয়ের কাছে রয়েছেন। কেন রয়েছেন আমাকে অনেকেই ফেসবুকে জিজ্ঞেস করছেন যে আপনার শ্বশুরমশাইকে কেন দেখতে পাই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমার নন্দাই কিছুদিনের জন্য বাইরে গেছে, তো মানে বলতে পারেন তার জন্যই বাবা তার মেয়ের বাড়িতে গিয়ে কিছুদিন আছে। তো নন্দাই আমাদেরকে বলল যে ও থাকলে, মানে বাবা থাকলে ভালো হয়, তো সেই জন্য বাবা ওইখানে রয়েছে। তো নন্দাই ফিরে যাবে 1-2 মাস পর, তারপরেই হয়তো আমরা বাবাকে নিয়ে আসবো, এরকম একটা এখনো পর্যন্ত ঠিক আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট টেকফাস্ট সবই হয়ে গেছে, এখন একটুখানি গ্রিন টি খাবো। আর সকালবেলা তো জানেন যে আমার 1 কাপ দুধ চা না খেলে হয় না, তো আমার দুধ চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে আর আমি মানে দুধ চাটা সেরকম খাই না। আমাকে ফেসবুকে একজন লিখেছেন, কমেন্ট করেছেন যে নন্দিনী তুমি না এবারে দুধ চা ছেড়ে তুমি গ্রিন টি খাও, ওজন বেড়ে গেছে বলে। হ্যাঁ, গ্রিন টি খেতে মানে খুবই বিরক্তিকর, আমার একদম ভালো লাগে না। যারা আসলে চা প্রেমী, যারা চা খেতে ভীষণ ভালোবাসে, তো তাদের কাছে গ্রিন টিটা না
একদম বাজে লাগে আমার মনে হয়। আমি অনেককে জিজ্ঞাসা করেও দেখেছি, আমি একা কিন্তু নই। তো যাই হোক, এখন আগে একটু গ্রিন টিটা খাই। আর বাড়িতে আজকে সবাই আছে, যেহেতু গভর্নমেন্ট হলিডে, তো সেই জন্য মানে মেয়ের স্কুল ছুটি ছিল না। মিশনারি স্কুলে রথের দিনে ছুটি থাকে না, অনেকগুলো ছুটি আমি দেখেছি, যেমন সরস্বতী পুজোয় ছুটি থাকে না। তো সেই জন্য মেয়ের স্কুল ছিল, কিন্তু মেয়ে স্কুলে যায়নি। স্যার এসেছিলেন, একটা এক্সট্রা ক্লাস করালেন, আর হাজব্যান্ড বাড়িতে আছে। তো আজকে নিরামিষ রান্না টান্না হবে। আর এই ওয়েদারটা আজকে এনজয় করবো সবাই মিলে। আমাদের দিদি গ্রিন টিটা করে দিয়ে টেবিলে রেখে দিয়ে আমাকে পেছন থেকে বারবার ডাকছিল, চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। তো আমি চাটা নিয়ে একটুখানি ঘরের মধ্যে চলে আসলাম, খাটে বসেই চাটা খাবো। আর আমার বেশ অনেকগুলো অনলাইনের কাজ ছিল, যেগুলো আমার আজকে না করলেই না। বেশ কিছু জিনিস সাবমিট করার ব্যাপার ছিল, তো কিছু জিনিস স্টাডি করারও ব্যাপার থাকে। তো এই যে সময়টা আমি একটুখানি করে নিচ্ছিলাম। আর আজকে আমি মানে আমাদের যে শিখা দিয়ে আছে তাকে বলেছিলাম যে দিদি তুমি আজকে আমাদের রান্নাটা করে দাও। তো আমাদের শিখা দিয়ে আজকে যে রান্নাটা করেছে সেটা হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা, পটল ভাজা। তো আমিও দিদির হাতে হাতে খানিকটা করে দিয়েছি। তো দিদি আমাকে ডেকে বলছিল যে দেখো নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, বা খিচুড়ির যে ডেন্সিটিটা সেটা ঠিক আছে কিনা, আরও বেশি ঘন করব না আরও পাতলা করব। তো টেস্ট করে দেখলাম, আর একটু সামান্য একটু মিষ্টি হলে ভালো লাগতো, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু খিচুড়িটার মধ্যে গরম মশলা ফোড়নটা আজকে দেওয়া হয়নি। তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি যেরকমভাবে রান্না করি সে একরকম, আবার ওই দিদি যেরকমভাবে রান্না করে একরকম। তবে জেনারেলি একটুখানি রেসিপিটা বলে দিলে সবারই সেটা সুবিধা হয়। আমি বলেছিলাম, দিদির হয়তো খেয়াল ছিল না। তো তারপরে আমি একটুখানি একেবারে রান্নাঘরের যে এই কাজের পর্বটা শেষ করার জন্য আমি একেবারে পাঁপড় টাপড়গুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি এরকম একটা চিমটি দিয়ে পাঁপড়গুলো ভাজি, যাতে গায়ের মধ্যে এতটুকু তেল না থাকে, পুরো তেলটা যেন একদম কড়ার মধ্যেই নেমে যায়। আমাদের এখানে যে সব থেকে বড় যে রথটা, আমাদের এখানে পালবাড়ির রথ সব থেকে বড় রথ এই অঞ্চলের মধ্যে। ছোটবেলার থেকে দেখে আসছি যে ওইখানে রথের মেলা হয়, বিশাল বড় করে রথের মেলা হয়। আর আমরা যে জায়গাটায় থাকি এটা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আর কি, কিন্তু মানে জায়গাটা ছোট, তো সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে একসাথেই আর কি বসবাস করে। লাইটটা জ্বেলে নি। তো আমি একটা জিনিস দেখতাম, যে আপনাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হয়েছি যে সেইখানে মানে কে হিন্দু কে মুসলিম এই ব্যাপারটা কিন্তু আমরা কখনো আর কি সেইভাবে মানে বিভেদ যে সৃষ্টি করা ব্যাপারটা, এত ধর্ম নিয়ে কচকচি আর কি, এটা তখন কিন্তু আমরা কখনো কেউ দেখিনি সেই অর্থে বলতে গেলে। তো এই রথের মেলা যেটা, প্রচণ্ড ভিড় হতো, এবং হিন্দু মুসলিম সব মানে ধর্মের লোক, একটা মেলা তো সব ধর্মের বাচ্চা কাচ্চা সবাই নিয়ে ওখানে মেলা টেলাগুলো দেখতে আসতো। এখনো আসে। আমাদের এই জায়গাটা অন্যান্য জায়গার থেকে অনেক ভালো, এখানে সবাই একসাথে থাকে। কিন্তু লোক সংখ্যা আগে থেকে অনেক বেড়ে গেছে। পুরনো যারা লোক ছিলেন তাদের মধ্যে অনেক কাকু জেঠু আছে, তারা আর এখন বেঁচে নেই, কিন্তু এই জায়গার যে এসেন্সটা, সেই এসেন্সটা কিন্তু এখনো আছে। তো বাবার সাথে ছোটবেলায় আমি রথের মেলা দেখতে যেতাম। আপনাদের কার কার এই স্মৃতি আছে কিনা আমি জানি না। এক সেকেন্ড। রথের মেলাতে একটা বাজনা মতো পাওয়া যেত, একটা যে ছোট ছোট বেহালাগুলো এরকম এরকম করে বাজাতে হতো, আর একটা হচ্ছে ডুগডুগি টাইপের, মানে এরকম একটা মাটির সরা, তার উপরে একটা কলকা কাটা এরকম কিছু দিয়ে একটা চাপা থাকতো, আর দুটো কাঠি থাকতো, টানলেই বাজতো। তো ছোটবেলায় আমি রথের মেলায় গেলে একটা ওইটা কিনতাম, একটা কাগজের যে এরকম ভাবে হাওয়ায় ধরলে ঘুরতে থাকে, কি নাম বলে ওটাকে, বেশ আমি ভুলে যাচ্ছি, ওইটা কিনতাম। তারপরে কিন্তু বাবা কিছুতেই রথের মেলার জিলিপি আর পাঁপড় বাবা কিনতে দিত না। বাবা বলতো না, এই ওপেন জায়গায় ভাজাভাজি হচ্ছে, এটা হবে না, তুই চল আমি বাড়িতে মানে ভালো মিষ্টির দোকান থেকে জিলিপি কিনবো। আমাদের এখানে একটা খুব ভালো নাম করা মিষ্টির দোকান আছে, সেই দোকান থেকে বাবা জিলিপি কিনতো, বাড়িতে পাঁপড় থাকতো, মা পাঁপড় ভাজতো, জিলিপি খেতাম আমরা। আর কাঁঠাল যেটা মানে রথের মেলাতে বিক্রি হয় প্রচুর, তো এই কাঁঠাল টাঠালগুলো কখনো আমাদের কেনা
হতো না, কারণ তার আগেই আমাদের অনেক কাঁঠাল খাওয়া হয়ে যেত। এখনও তাই, এবছরও তাই হয়েছে। মানে আসলে কি, আমাদের মানে যারা আমরা এখানে পুরনো বাসিন্দা, যদিও আমরা ফ্ল্যাটে থাকি, জেনারেলি যে কোনো জায়গায় ফ্ল্যাটে দেখবেন যারা আসে তারা নতুন থাকে, কিন্তু পুরনো বাসিন্দা খুব কমই আছে যারা বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যায়। তো আমরা ফ্ল্যাটে আছি ঠিকই, কিন্তু আমাদের পুরনো প্রচুর লোকজন যাদের সাথে আমাদের আলাপ পরিচয় প্রচুর। তো একটা ব্যাপার আমাদের এখানে একটা জিনিস আছে কি, যে ধরুন কোনো কাকিমার বাড়িতে কাঁঠাল হয়েছে, আম হয়েছে, দুটো হলেও তারা কিন্তু দিয়ে যায়। আবার আমাদের কিছু ভালো রান্না টান্না হলে সেটাও আমরা কিন্তু গিয়ে দিয়ে আসি। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে এখনও রয়ে গেছে, মানে এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, রান্নাটা হয়ে যাওয়ার পরে এত তেল চিটে থাকে না, আমার একদম অসহ্য লাগে বলছিলাম। তো ওই জন্য প্রত্যেক দিনই রান্নার পরে আমি একটুখানি এইভাবে সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিই। অনেকগুলো মুদিখানা জিনিস এসে বাড়িতে এরকমভাবে রয়ে গেছে, যেগুলোকে আমার এখনো পর্যন্ত যথাস্থানে রাখা হয়নি। তো সেই জায়গাগুলোকে আমি আগে সেগুলোকে এক জায়গায় এরকমভাবে রাখছি, এরপরে সব কাজ করে সেগুলোকে আমি আলাদা আলাদা করে এখন রাখবো। শুকনো লঙ্কা আছে এখানে, ছোলা, কাবলি ছোলা। আপনাদেরকে একবার দেখিয়েছিলাম না যেটা আমার প্যান্ট্রি আমি কিভাবে অর্গানাইজ করি, কিন্তু বিশ্বাস করুন বাড়ির সবার মানে করুণাতে আমার এই অর্গানাইজ জায়গাটা একদম টোটালি আনঅর্গানাইজড হয়ে রয়েছে, ভীষণ, একদম কোনো কিছু গোছানো নেই। তো ঠিক করেছি একটু একটু করে গোছাবো, ভালো লাগে না। আমি না মানে একটা কাজ হয়তো করলাম, কিন্তু যখন কেউ এই কাজটাকে ঠিকঠাকভাবে না রাখে তখন আমার ভীষণ বিরক্ত লাগে। এই সব জিনিসপত্রগুলো এখন আমি এক জায়গায় করছি, তারপরে এগুলো ঢালবো। লোকে বলে একটা জায়গায়, বিভিন্ন জায়গায় দেখি যে হাউসওয়াইফদের আর কি কাজ। মাঝে মাঝে ভাবি যে হাউসওয়াইফদের যে কি কাজ সেটা একমাত্র হাউসওয়াইফ ছাড়া কেউ বুঝবে না। তাদের কষ্ট বলুন, তাদের দুঃখ বলুন, আনন্দ বলুন, এগুলো হাউসওয়াইফ ছাড়া কেউ বুঝবে না। একটা ওয়ার্কিং পারসন যখন সে চাকরি বাকরি করে, বাইরে থেকে কাজ করে আসে, তার মাসের শেষে কোথাও গেলে না তার একটা মানসিক তৃপ্তি থাকে যে আমি চাকরি করছি, তার এগেনস্টে আমি এত টাকা স্যালারি পাচ্ছি। কিন্তু একটা হাউসওয়াইফ, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু অনেক হাউসওয়াইফ আছে যাদের কোনো আর্থিক মানে স্বাধীনতা বলে কিছু নেই। হয়তো বিশাল বড়লোকের বউ, কিন্তু মানে ফিনান্সিয়ালি বড়লোকের বউ কথাটা একটু কেমন লাগে, কিন্তু ধরুন যে খুব ফিনান্সিয়ালি খুব এস্টাবলিশড সেই রকম ফ্যামিলির বউকেও দেখেছি যে তাদের কোনো আর্থিক স্বাধীনতা নেই। ঠিক আছে, অতএব সেক্ষেত্রে বরের টাকাটাই আমার টাকা, এটা ভাবো। আপনাদের সাথে লাস্ট দুটো ভিডিওতে আমি সেভাবে কোনো রকম রেসিপি শেয়ার করিনি, আসলে রেসিপি সেরকমভাবে কিছু বানাইনি। লাস্ট ওই কটকটিটা বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে বিভিন্ন কাজে আরও সেইভাবে কিছু হয় না, রোজ যেরকম থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, সেই রকমই রান্নাবান্না হচ্ছে, সেই রকমই খাওয়া দাওয়া হচ্ছে। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি কি রান্নাবান্না হয়। জেনারেলি আপনাদের সাথে আমি লাঞ্চ থালিটা শেয়ার করি, কিন্তু ডিনারে সেরকমভাবে কিছু এখন হচ্ছে না। সেদিনকে আমি আবার ভালো রেসিপি বানাবো, সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন ধরেই রাই বলছিল মা অনেকদিন কেক বানাওনি, কেক বানাও, কেক বানাও। আর নেক্সট উইকে রাইয়ের বার্থডে আছে, তো মেয়েটা অনেক বড় হয়ে গেল, বার্থডেটা সেলিব্রেট করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। খুব সাধারণ করেই, আমি কোনোদিনই খুব একটা রাইয়ের বার্থডে সেভাবে সেলিব্রেট করি না, কারণ যতবারই সেলিব্রেট করতে মানে করার চেষ্টা করেছি বা করেছি, তখনই দেখেছি কোনো না কোনো বাধা, তো সেই জন্য করতাম না। তো আমাকে আমার এক কাকিমা বলেছিল কি যে ও এত অসুস্থ হয়ে পড়ে, তো তুই না জন্মদিনের দিনটা জন্মদিন করবি না, নর্মাল এরকম একটু পায়েস পাঁচটা ভাজা করে দিবি, কিন্তু লোকজন ডেকে যেটা সেটা করবি না। তো সেই জন্য আমি আর করতাম না। তো এখন তো মেয়েটা একটু বড় হয়েছে, আর মানে আরেকটা ব্যাপার যেটা আমার মানে খুব মনে হয় সেটা হচ্ছে যে ধরুন আমার শ্বশুরমশাই, আমার মা, সবাই অনেকটা বৃদ্ধ, তারা অনেকটা বয়স হয়ে গেছেন। তো তারা যতদিন আছেন, এই যেহেতু আমি এই ভিডিওগুলো করি, মানে আমার কাছে ব্লগিং করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার এই দৈনন্দিন জীবনের যে সব কিছু ছোটোখাটো জিনিসগুলো, স্মৃতিগুলোকে, এগুলোকে ভালোভাবে ক্যাপচার করে রাখা, যাতে ভবিষ্যতে আমি এগুলোকে বসে বসে কখনো দেখতে পারি যে এই দিনটা এরকম ছিল, রাই এত ছোট ছিল, রাই এত বড় হয়ে গেল। যাই হোক, মা বাবা যতদিন বেঁচে ছিল, বাবা যখন ছিল তখন তো আমি ভিডিও বানাতাম না, কিন্তু যদি সেটা হতো তাহলে আজকে বাবাও হয়তো কোথাও না কোথাও আমার ভিডিওর মাধ্যমে আমাদের কাছে মানে থাকতেন।
যাক গে, ওইসব কথা মনে করলে, বাবার কথা মনে পড়লে না আমার ভীষণ কষ্ট হয়। কারণ একটা মেয়ের জীবনে তার বাবার স্থানটা কি, এটা একটা মেয়েই বুঝতে পারে। সেই জন্য আর এই কথাটা বলছি না, আনন্দের কথা বলা ভালো। প্রচণ্ড ধুলো, আর আশা করি শুনতে পাচ্ছেন আমার বাড়ির আশেপাশে যে কাজ হচ্ছে, কতটা জোরে জোরে আওয়াজ হচ্ছে, চারদিকে আমরা পুরো পাগল হয়ে যাই, রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য। কিন্তু তা হলেও, আর প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, এত ধুলো আমি রোজই মুছি, তারপরেও এই ধুলো আর যায় না, পুরো মনে হবে কি পাউডারের আস্তরণ দেয়া রয়েছে। ডাস্টিং টাস্টিং করে তারপরে চলে এসেছিলাম লাঞ্চটা বাড়তে। তো আজকে আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু কী ছিল আপনাদের আগেও বললাম যখন রান্না হচ্ছিল, তাও আজকে লাঞ্চ থালিটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে পটল ভাজা, তার সাথে ছিল পাঁপড় ভাজা, আর সবশেষে একটুখানি ওপর দিয়ে একটুখানি বাড়ির তৈরি ঘি এতে দিয়ে দিয়েছিলাম। বাড়ির তৈরির ঘিটা শেষ হয়ে এসছে, এবার নতুন ব্যাচ আবার বানাবো। তো এই হচ্ছে আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। তাহলে সবার সাথে বসে লাঞ্চটা খাই, আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের আইডি দেয়া রইল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, পারলে সেখানে একটু বন্ধু করে নেবেন। পছন্দের নায়ক নায়িকার গান দেখতে দেখতে আজকে লাঞ্চটা করছি ফ্যামিলির সাথে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।